হ্যালো এভরিওয়ান, আমার নাম রুনু ইয়াসমিন। রুনু ইয়াসমিন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আমরা শুরু করেছিলাম পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় 2007 থেকে 2019 সাল পর্যন্ত কী কী প্রশ্ন রয়েছে ভূগোল বিষয়ে সেগুলো আলোচনা। সব যে ক্লাসগুলো হয়ে গেছে, শুধুমাত্র আজকে ক্লাসটাই লাস্ট ক্লাস জিওগ্রাফির ওপর। এরপরে কিন্তু আর জিওগ্রাফির কোনো প্রশ্নই বেঁচে থাকবে না, সব প্রশ্ন কিন্তু আমরা অলরেডি ডিসকাস করে ফেলবো। তাহলে 2007 সালটাই শুধু বাকি ছিল। আজকের ক্লাসে 2007 সালের প্রশ্নগুলো আলোচনা করব। 2007 সালে তোমরা দেখতেই পাচ্ছ 10টি কিন্তু প্রশ্ন এসেছিল। তো সেই 10টি প্রশ্ন নিয়েই আজকে ক্লাস। প্রথম প্রশ্ন হচ্ছে, সাতপুরা হচ্ছে একটা স্তূপ পর্বত, না ভঙ্গিল পর্বত, না আগ্নেয় পর্বত, না অবশিষ্ট পর্বত? আমরা জানি সাতপুরা একটা স্তূপ পর্বত। হ্যাঁ, আমি এখানে লিখছি যে এই যে আমাদের সাউথ ইন্ডিয়া রয়েছে, আমি জাস্ট সাউথ ইন্ডিয়াটাকে আঁকলাম। হ্যাঁ, তো এই যে আমাদের এখানে কি রয়েছে, বিন্দু, এখানে রয়েছে সাতপুরা। তো এই বিন্দা এবং সাতপুরা দুটাই হচ্ছে কি, দুটাই হচ্ছে স্তূপ পর্বত। স্তূপ পর্বতের উদাহরণ। এটি স্তূপ আকারে উপরে উঠে গেছে, জন্যই এর মধ্যে যে নদীটা প্রবাহিত হয় সেই নদীর বেগটা প্রচুর বেশি, কারণ এটা অনেকটা স্তূপ আকারে উঠে গেছে এবং সেটা হচ্ছে এক খাড়া ঢালের সৃষ্টি করেছে। তো এর মধ্যে যেই নদীটা প্রভাবিত হয় তার নাম হচ্ছে একটা নর্মদা নদী আর একটা হচ্ছে তাপ্তি নদী। আর এই জন্য এত বেশি স্পিড থাকে বলে এটাতে কিন্তু কোনো ডেল্টার ফরমেশন হয় না, এখানে এস্চুরি ফরমেশন হয়, বা আমি এখানে লিখছি এস্চুরির ফরমেশন হয়। তো পরীক্ষায় আসতে পারে নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোন নদীটা ডেল্টা ফরমেশন না করে এস্চুরি ফরমেশন করে? তাহলে সেটা পশ্চিম বাহিনী নদী, নর্মদা এবং তাপ্তি নদী। ঠিক আছে, কেন? কারণ সেটা স্তূপ পর্বতের মধ্যে দিয়ে গেছে। স্তূপ পর্বত কোনটা? সেটা হচ্ছে আমাদের বিন্ধ্যা এবং সাতপুরা। ঠিক আছে, এই যে স্তূপ পর্বত সাতপুরা, তার হচ্ছে যে সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে, আমি এখানে লিখছি তার সর্বোচ্চ শৃঙ্গ, তার নাম হচ্ছে কি, ধূপগড়। তাহলে ধূপগড় হচ্ছে সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে, এবার বাকি যে প্রশ্ন অপশনগুলো রয়েছে, যে ভঙ্গিল পর্বত, আমরা জানি যে পৃথিবীর মধ্যে নবীন ভঙ্গিল পর্বত, আমি এখানে লিখছি এটা নবীন ভঙ্গিল পর্বত যদি বলে পৃথিবীর মধ্যে কোনটা, তাহলে সেটা কিন্তু আমাদের হিমালয়টা পৃথিবীর মধ্যে নবীন এবং ভঙ্গিল পর্বত। এর হাইট ক্রমশই বৃদ্ধি পেয়ে যাচ্ছে, তাই তো? এবার যদি বলে যে ক্ষয়জাত পর্বতের একটা উদাহরণ দাও, ক্ষয়জাত পর্বতের উদাহরণ, তাহলে সেটা অবশ্যই রাজস্থানে অবস্থিত আরাবল্লী পর্বত। এটা কিন্তু পৃথিবীর মধ্যে সবথেকে প্রাচীন ভঙ্গিল পর্বতমালা, কিন্তু বর্তমানে এটা ক্ষয়ের স্টেজে যাচ্ছে বলে এটা ক্ষয়জাত পর্বত রূপে অবস্থান করেছে। এই আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কি, মাউন্ট গুরুশেখর। ঠিক আছে, এখানেই তো দিলবারাকা জৈন মন্দির অবস্থান করেছে। এবার আগ্নেয় পর্বত, হ্যাঁ, তাহলে এটা ক্ষয় হয়ে এখন বর্তমানে অবশিষ্ট রূপে পড়ে রয়েছে বলে এটাকে আমরা অবশিষ্ট পর্বত বলেও কিন্তু জানি। কোনটাকে? রাজস্থানের আরাবল্লী পর্বতটাকে। এরপরে রয়েছে হচ্ছে আমাদের আগ্নেয় পর্বত। আগ্নেয় পর্বত মানে যেটা ভোলকানিক ইরপশন বা অগ্নুৎপাতের ফলে সৃষ্টি হয় যে পর্বতটা, সেটাকে আমরা আগ্নেয় পর্বত বলি। তো ভারতের মধ্যে দুটা আগ্নেয় পর্বত রয়েছে। কোন দুইটা? একটার নাম হচ্ছে আমাদের ব্যারেন আর একটার নাম নারকোন্ডাম। নারকোন্ডাম নাই রে ভাই, নারকোন্ডাম নাই, তার মানে এখন নারকোন্ডাম কিন্তু মৃত আগ্নেয়গিরি। হ্যাঁ, এটা থেকে আর অগ্নুৎপাত হয় না, তাহলে এটা এখন কিন্তু নট অ্যাক্টিভ। কিন্তু ব্যারেন কিন্তু এখনও অ্যাক্টিভ রয়েছে বা সক্রিয় জ্বালাবক, এটা থেকে এখনও অগ্নুৎপাত হয় এবং সেই পর্বতের আকার আরও বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তাহলে এই দুটাই অবস্থান করেছে আমাদের আন্দামান এবং নিকোবরে। তো টু বি স্পেসিফিক যদি আমি বলি কোথায় এটা অবস্থান করেছে, তাহলে এটা আমি মুছে দিয়ে যদি আঁকি, এটা হচ্ছে পুরো আমাদের গ্রেট আন্দামান, এটা লিটিল আন্দামান, এটা হয়ে যাবে আমাদের নিকোবর, তাই তো? তো এই যে আমাদের আন্দামান রয়েছে, এটাকে আমি কি বললাম? গ্রেট আন্দামান। এটা হচ্ছে লিটল আন্দামান, এটা হচ্ছে নিকোবর।
ঠিক আছে। তো এই যে গ্রেট আন্ডামানটাকে আমরা তিনটা ভাগে ভাগ করি, একটা নর্থ আন্ডামান, একটা মিডিল আন্ডামান, একটা সাউথ আন্ডামান, তাই তো। তো এই যে নারকোন্ডাম সেটা কিন্তু নর্থ আন্ডামানে অবস্থান করেছে, আমি এখানে লিখছি নারকোন্ডাম। আর ব্যারেন যেটা রয়েছে সেটা মিডিল এবং সাউথের মাঝখানে ব্যারেন দ্বীপটা অবস্থান করেছে। এটা কিন্তু আগ্নেয় পর্বতের উদাহরণ, আগ্নেয় দ্বীপের উদাহরণ। ঠিক আছে, আমরা যেহেতু এটাই পড়ছি যে এই গ্রেট আন্ডামান আর লিটল আন্ডামান, এইটা পুরোটা মিলেই তো আন্ডামান, আর এটা নিকোবর। তো আন্ডামান এবং নিকোবরের মাঝখানে একটা চ্যানেল রয়েছে, সেটা হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল। এবার যদি বলে গ্রেট নিকোবর, গ্রেট আন্ডামান এবং লিটল আন্ডামানের মাঝখানেও তো একটা চ্যানেল রয়েছে, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে ডানকান প্যাসেজ। ডানকান প্যাসেজ। ঠিক আছে, তাহলে এইগুলো কিন্তু আমাদের জানতে হবে। ঠিক আছে, নিকোবর যেটা রয়ে থাকে সেটাকেও আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নিচেরটাকে আমরা হচ্ছে কি গ্রেট নিকোবর বলে থাকি। কেন? কারণ যে গ্রেট নিকোবর সেখানে কিন্তু আমাদের কি অবস্থান করেছে, জি ফর গ্রেট নিকোবর, সেক্ষেত্রে আমাদের ইন্দিরা পয়েন্ট অবস্থান করেছে। ইন্দিরা পয়েন্ট যেটা সব থেকে দক্ষিণে অবস্থিত পয়েন্ট ভারতের, সেটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট, সেটা অবস্থান করেছে গ্রেট নিকোবরের মধ্যে। ঠিক আছে, এবার পরের প্রশ্নে আমাদের কি বলেছে সেটা দেখব। পরের প্রশ্নে বলা হয়েছে যে গুজরাটের প্রধান বন্দর কোনটি? আমরা জানি গুজরাটের প্রধান বন্দর হচ্ছে কান্ডালা। এই তো আমাদের গুজরাট, এইখানেই অবস্থান করেছে একটা বন্দর, তার নাম হচ্ছে, এটা হচ্ছে গুজরাট, তো এটা সাউথ ইন্ডিয়া আমাদের মনে করো এটা। তাহলে এই গুজরাটের মাঝখানে, এটা তো কচ্ছ আর নিচে স্বরাষ্ট্র, এর মাঝখানেই অবস্থান করেছে কান্ডালা বন্দর। এটাকে এখন কি বলা হয়? দীনদয়াল উপাধ্যায়, দীনদয়াল বন্দরও বলা হয়, পোর্টও বলা হয়ে থাকে। ঠিক আছে, এটা কিন্তু জোয়ারি বন্দর, জোয়ার জলে এখানে এই বন্দরটা আছে, জোয়ার জলের দ্বারা প্রভাবিত হয় বলে এটাকে জোয়ারি বন্দরও বলা হয়ে থাকে। খুব গুরুত্বপূর্ণ, বলবে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জোয়ারি বন্দরের উদাহরণ, তাহলে এটা হয়ে যাবে আমাদের কান্ডালা, এর অপর নাম দীনদয়াল উপাধ্যায় পোর্ট। ঠিক আছে, এবার এই গুজরাটের মধ্যে ঐতিহাসিক কালে আরেকটা পোর্ট ছিল, সেটার নাম হচ্ছে লোথাল, তাই তো। সেই লোথাল একটা কিন্তু পৃথিবীর মধ্যে সবথেকে প্রাচীন বন্দর ছিল, তাই তো। এটা আমরা সিন্ধু সভ্যতায় জানতে পারি। এই লোথালটাও অবস্থান করেছে আমাদের গুজরাট রাজ্যের মধ্যেই অবস্থান করেছে। তাহলে গুজরাটের যে উত্তরের ভাগটাকে বলা হয় কচ্ছ, আর নিচের যেটাকে বলা হয়, নিচের ভাগটাকে বলা হয় স্বরাষ্ট্র। ঠিক আছে, এই যে আমি পোর্ট বললাম, তো ভারতের মধ্যে বড় পোর্ট রয়েছে 13টি, এবং স্মল যে পোর্টগুলো রয়েছে সেটা 200টিরও বেশি কিন্তু স্মল পোর্টস রয়েছে। যেমন তামিলনাড়ুতে আমরা যদি দেখি, তামিলনাড়ুর মধ্যে কিন্তু 3টি পোর্ট রয়েছে। তাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পোর্ট হচ্ছে এন্নোর। এন্নোর একমাত্র পোর্ট, প্রথম যে প্রাইভেট পোর্ট, এটা কিন্তু প্রাইভেট পোর্ট। ভারতের প্রথম প্রাইভেট পোর্ট কোনটা? এন্নোর পোর্ট। আরেকটা রয়েছে তামিলনাড়ুর মধ্যে, সেটার নাম হচ্ছে তুতিকোরিন। এটা হচ্ছে সবথেকে কম গভীরতায় অবস্থান করেছে একটা পোর্ট, সেটার নাম হচ্ছে তুতিকোরিন। ঠিক তেমনি অন্ধ্রপ্রদেশের এখানে রয়েছে বিশাখাপত্তনম পোর্ট। এটা কোথায় অবস্থান করেছে? অন্ধ্রপ্রদেশ। এটাকে অন্ধ্রপ্রদেশের ডলফিন নোজও বলা হয়, এটা এত বিখ্যাত কেন? কারণ এই পোর্টটা এমন শেপ রয়েছে, ওটা যে জাহাজগুলো এসে ওখানে ল্যান্ড করতে পারে ন্যাচারাল উপায়ে। এই জন্য বিশাখাপত্তনমের ডলফিন নোজটাকে আমরা কি বলে থাকি? ন্যাচারাল হারবার বলতে পারি। হ্যাঁ, ন্যাচারাল হারবার বলা হয়। এটা গভীরতম এবং এটা ন্যাচারাল হারবার এখানকার মধ্যে রয়েছে। এটাকে ডলফিন নোজও অবস্থান করেছে বিশাখাপত্তনমে। তো এটা হচ্ছে কি অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থান করেছে। পরাদ্বীপের বন্দর এখানে রয়েছে, পরাদ্বীপ বন্দর। এটা কোথায় অবস্থান করেছে? কোন রাজ্যের? ওড়িশা রাজ্যের বন্দর হচ্ছে পরাদ্বীপ। এই বন্দরের মধ্যে হয়েই কি হয়ে থাকে? এই যে ভারী জল বা D2O আর হচ্ছে যে ধানের
আমদানি রপ্তানি করা হয়। কেন ধানের আমদানি রপ্তানি এখানে বেশি হয়? কারণ আমরা জানি ধানের গবেষণাগার কোথায় রয়েছে? উড়িষ্যা রাজ্যের কটক শহরে। এই জন্য ধানের যে সেটা রয়েছে ট্রান্সপোর্টেশন আর D2 ও ভারী জলেরটা সেটা কিন্তু পরাদ্বীপ বন্দরের মাধ্যমেই করা হয়। এর উপরে রয়েছে আমাদের হলদিয়া পোর্ট। হলদিয়া পোর্টটা কোথায়? ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু অবস্থান করেছে। তো এই পোর্টগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। গোয়া, এই যে গোয়া তো সব থেকে ছোট রাজ্য পশ্চিমবঙ্গ বা ভারতের মধ্যে আয়তনের দিক থেকে। তো এই যে গোয়া, সেখানে একটা পোর্ট রয়েছে, তার নাম হচ্ছে মুর্মুগাঁও পোর্ট, ভীষণ গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মুর্মুগাঁও পোর্ট। গোয়ার মধ্যে দুটো নদী রয়েছে, একটা নাম মান্ডবী নদী, একটা নাম জোয়ারি নদী। আমি এখানে লিখছি মান্ডবী, আর একটা নাম হচ্ছে জোয়ারি নদী। তাহলে এই যে পোর্টগুলো কিন্তু তোমাদের জানতে হবে। আমি এটা মুছে দিলাম। এর পরের যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে, না এই অপশনগুলোতে আরও কিছু জায়গা রয়েছে, যেমন পোরবন্দর কি? গান্ধীজির জন্মস্থান। হ্যাঁ, পোরবন্দরটা। আর এটা হচ্ছে গান্ধীজির জন্মস্থান, তো গুজরাটে এটা অবস্থান করেছে। তারপরে সুরাট নামে একটা জায়গা রয়েছে গুজরাটে, যেটা হীরা কাটিংয়ের জন্য একদম খুব বিখ্যাত কিন্তু জায়গা। এবার পরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কি? ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে K2। এটা আমরা অনেকবার পড়েছি ডিটেলসে, সুতরাং এটা আমি ডিটেলসে এখানে আলোচনা করব না। K2 হয়ে যাবে। কেন কাঞ্চনজঙ্ঘা হবে না, কেন মাউন্ট এভারেস্ট হবে না, সেটা জানার জন্য আগের ভিডিও দেখতে পারো, অলরেডি এটা কিন্তু ডিটেলসে আলোচনা করা হয়েছে। এবার নাঙ্গা পর্বতটা আলোচনা করা হয়নি, সেটা আলোচনা করছি। এই যে আমাদের ভারত মনে করো এটা, জাস্ট এটা আঁকছি আমি, এটা নেপাল, জাস্ট এরকম করে আঁকলাম। হ্যাঁ, এই যে মনে করো এটা তো আমাদের গ্রেট হিমালয় থাকবে, গ্রেট হিমালয়টা শুরু হয়ে থাকে, এখানে একটা পর্বত রয়েছে, তার নাম হচ্ছে নাঙ্গা পর্বত থেকে নামচা বারোয়া, এই জায়গাটাতে আছে নামচা বারোয়া পর্যন্ত পরীক্ষায় আসে। নামচা বারোয়া পর্বতটা কোথায় অবস্থান করেছে? এটা কিন্তু অরুণাচল প্রদেশে অবস্থান করেছে। তাহলে নাঙ্গা থেকে গামছা পর্যন্ত, মানে নাঙ্গা থেকে নামচা পর্যন্ত, নামচা বারোয়া পর্যন্ত গ্রেট হিমালয়ের অবস্থান। গ্রেট হিমালয়, এটাকে কি বলা হয়? মহান হিমালয় বা হিমাদ্রি হিমালয়ও বলা হয়ে থাকে। হিমাদ্রি হিমালয় বলা হয়ে থাকে। এই যে নাঙ্গা পর্বত থেকে নামচা পর্যন্ত গ্রেট হিমালয়, মহান হিমালয় বা হিমাদ্রি হিমালয় রয়েছে, তার মধ্যে অনেক শৃঙ্গ রয়েছে। সেই শৃঙ্গগুলোর নাম আসে, বলে দিবে এই শৃঙ্গটি কোন রেঞ্জে অবস্থান করেছে, বৃহৎ হিমালয় না মধ্য হিমালয় না শিবালিক হিমালয় না ট্রান্স হিমালয়। তো এই জন্য আমাদের এই জিনিসটা জানতে হবে, এখানে কতগুলো পর্বতের নাম রয়েছে সেগুলো জানতে হবে। হ্যাঁ, তো এই জায়গাটাতে, যেমন নেপালের এই জায়গাটা থেকে যদি আমি শুরু করি, সবার প্রথমে থাকবে ধলাগিরি। এখানে আমি লিখছি এর নাম, এই যে এখানে 1 2 করে লিখছি আমি, 1 ধলাগিরি। গঙ্গা কিন্তু না, ধলাগিরি যদি বলে তাহলে গ্রেট হিমালয়ের মধ্যে অবস্থান করেছে। তারপরে 2 নাম্বার হচ্ছে অন্নপূর্ণা হিল। 3 নাম্বার হচ্ছে মানসালু। 4 নাম্বার হচ্ছে গৌরী শঙ্কর। 5 নাম্বার যেটা রয়েছে মাউন্ট এভারেস্ট, না 5 নাম্বার ছোইউ। 6 নাম্বার যেটা রয়েছে গৌরীশঙ্কর, ছোইউ, মাউন্ট এভারেস্ট। 6 নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। আর এই যে সিকিম রয়েছে, এটা তো আমাদের সিকিম। হ্যাঁ, এই যে আমাদের সিকিম, তো সিকিমের এখানে যেটা থাকবে সেটা 7 নাম্বার হয়ে যাবে। 7 নাম্বারের মধ্যে কাঞ্চনজঙ্ঘা। এখানে আরেকটা রয়েছে 7 নাম্বার, এখানে যদি দিই আমি এটা 8 হয়ে যাবে। এখানে 7 নাম্বারটাতে এখানে রয়েছে মেকালু।
আর এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, আর এদিকে নামচা বারোয়া হয়ে যাবে আমাদের 9 নাম্বার। হ্যাঁ, তাহলে এই যে রেঞ্জগুলো সেগুলো দিয়ে পরীক্ষায় আসে যে ধলাইবেরি কোন রেঞ্জে অবস্থান করেছে, তো বলতে হবে বৃহৎ হিমালয়ে অবস্থান করেছে। তাহলে কেমন করে মনে রাখবো যে ও ধুবে, কি ধুবে, অন্ন বা খাবারগুলোকে ধুবে। তাহলে ধলাগিরি অন্নপূর্ণা কেন ধুয়ে, ধুয়ে তার কি হলো, মনের শান্তি হলো, মানে মনসালু। তারপরে সেই খাবারটা গৌরী শঙ্করকে দিল, এত টেস্টি হয়েছে যে ও ছয়ু হয়ে গেছে। কোথায় ছয়ু হয়ে গেল, মাউন্ট এভারেস্টে। আর ম্যা তো কালু, কালু হয়ে গেল। আর বাকি যেটা রয়েছে কাঞ্চনজঙ্ঘা, আর সবার লাস্টে নামচা বারোয়া। তাহলে এই যে কাঞ্চনজঙ্ঘাটা তো কোথায় অবস্থান করেছে, এটা কিন্তু সিকিম রাজ্যের মধ্যে অবস্থান করেছে, খুব গুরুত্বপূর্ণ। আর বাকি এগুলো যদি বলে, এগুলো সব অবস্থান করেছে নেপালের মধ্যে। হ্যাঁ, যদিও এটা গ্রেট হিমালয়ের পার্ট, কিন্তু এই যে গ্রেট হিমালয়ের এতটুকু তো নেপালে চলে গেছে। তো এই যে এখানকার যতগুলো শৃঙ্গ রয়েছে, এই 7টা কিন্তু নেপালে অবস্থান করেছে। উত্তরাখণ্ডেও কিন্তু 3টা রয়েছে, সেই 3টা হচ্ছে, এটাও কিন্তু বৃহৎ হিমালয়ের পার্ট কিন্তু। হ্যাঁ, তাহলে উত্তরাখণ্ডের যে 3টা রয়েছে তার মধ্যে একটা হচ্ছে বান্দরপুজ, আর নন্দাদেবী কামেত। তাহলে এই 3টা কোথায় অবস্থান করেছে, ইউকে মানে ইউনাইটেড কিংডম না, উত্তরাখণ্ডে কিন্তু। হ্যাঁ, তাহলে এই 3টা উত্তরাখণ্ডে অবস্থান করেছে, এই 7টা নেপালে, আর কাঞ্চনজঙ্ঘা সিকিমে, নামচা অরুণাচল প্রদেশে। তা নাঙ্গা থেকে নামচা পর্যন্ত যতগুলো লেখানো রয়েছে বোর্ডে, সবগুলো গ্রেট হিমালয়ের ভাগ। এর পরের প্রশ্নটাতে কি বলা হয়েছে, বলেছে শিব সমুদ্র জলপ্রপাত কোথায় অবস্থান করেছে। শিব সমুদ্রম জলপ্রপাত কাবেরী নদীর তীরে অবস্থান করেছে। আমরা বেশ কতগুলো জলপ্রপাত সম্পর্কে আলোচনা করেছিলাম। যেমন আমরা যদি বলি কৃষ্ণা নদীর ধারে, কৃষ্ণা নদীর ধারে যে অবস্থান করেছে, সেই কৃষ্ণা নদীর যে কি বললাম জলপ্রপাত রয়েছে, সেটা হচ্ছে মেটুর না আলমাটি। আর মেটুর যে ড্যামটা রয়েছে, মেটুর ড্যামটা, এটা হচ্ছে কাবেরী নদীর ধারে অবস্থান করেছে, আর আলমাটি যেটা কৃষ্ণা নদীর ধারে অবস্থান করেছে। নাগার্জুন যেটা রয়েছে, সেটাও কিন্তু কৃষ্ণা নদীর ধারেই অবস্থান করেছে। এখানে বলেছে শিব সমুদ্রম জলপ্রপাত, এটাও হচ্ছে কাবেরী নদীর ধারে অবস্থান করেছে। নিচে একটা নদীর নাম রয়েছে গোদাবরী। এটা যেহেতু দক্ষিণ ভারতের মধ্যে সবথেকে লম্বা নদী, এই জন্য এটাকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়ে থাকে গোদাবরী নদীটাকে। এবার বাকি রয়েছে আমাদের এই যে কৃষ্ণা নদীর উৎপত্তিটা অনেকবার পরীক্ষায় আসে, মহাবালেশ্বর থেকে উৎপন্ন হয়। মহাবালেশ্বরটা কোথায় অবস্থান করেছে, মহারাষ্ট্রের থেকে। এই কৃষ্ণা নদীর কতগুলো উপনদী রয়েছে, এই উপনদীগুলোর নাম জিজ্ঞেস করা হয়, সেটা হচ্ছে কৃষ্ণা, মানে তুঙ্গাভদ্রা, ঘাটপ্রভা, মালপ্রভা। এগুলো সব কিন্তু কৃষ্ণার উপরে দিক। তাহলে পরের প্রশ্নে কি বলেছে, ভারতের চা উৎপাদনে ড্যাশ রাজ্য প্রথম স্থান অধিকার করেছে। আমরা জানি চা উৎপাদনের জন্য পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে চীন, এবং ভারতের মধ্যে যদি বলে প্রথম স্থান কে করেছে, তাহলে কিন্তু আসাম রাজ্যটি করেছে। ভারতের মোট উৎপাদনের 50%-এরও বেশি কিন্তু আসামেই উৎপন্ন করা হয়ে থাকে চা। হ্যাঁ, আসামে যে প্রি মনসুন হয় সেটাকে কি বলা হয়ে থাকে, টি শাওয়ার, হ্যাঁ, বা চা বর্ষা বলা হয়ে থাকে। তারপরে যেটা রয়েছে, যেমন ম্যাঙ্গো শাওয়ার বলা হয় কোথায়, কেরালায়, আর কফি শাওয়ার বলা হয় কর্ণাটকে, আর টি শাওয়ার বলা হয়ে থাকে আসামে। আসামের কালবৈশাখী ঝড়টাকে কি বলা হয়, আসামে যে কালবৈশাখী ঝড়টা হয়, তো সেটাকে বলা হয় বরদৈশিলা। যেমন পশ্চিমবঙ্গে বলা হয় কালবৈশাখী, আসামে সেটাকে বরদৈশিলা বলা হয়ে থাকে। ঠিক আছে, এবার
যেটা রয়েছে, চা তো উৎপন্ন হয় আসামে, কিন্তু চা উৎপাদনের জন্য জিআই ট্যাগ সবার প্রথমে কে পেয়েছে? সেটা হচ্ছে দার্জিলিংয়ের চা। দার্জিলিংয়ের চা 2004 সালে জিআই ট্যাগ পেয়েছে। আসলে জিআই ট্যাগের ঘটনাটা হচ্ছে 1999-এর অ্যাক্টের জিআই ট্যাগ আসে, কিন্তু এটা লাগু হয় 2003-এ অ্যাক্টে 2003-এ এটা কি হয়? লাগু করা হয়। আর পৃথিবীর মধ্যে ভারতের মধ্যে ফার্স্ট যে জিআই ট্যাগ পেয়ে যায় সেটা কিন্তু দার্জিলিংয়ের চা। দার্জিলিংয়ের চা কিন্তু সবার প্রথম জিআই ট্যাগ পেয়ে যায় 2004 সালে। ঠিক আছে, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক আছে, ঠিক তেমনই চা তো হয়ে গেল, কিন্তু চা চাষের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ মৃত্তিকা কোনটা? সেই মৃত্তিকার নাম হচ্ছে আমাদের ল্যাটেরাইট মৃত্তিকা। ল্যাটেরাইট মৃত্তিকা চা এবং কফি চাষের জন্য খুব ভালো। আর পার্বত্য অঞ্চলে যে মৃত্তিকাটা লক্ষ্য করা যায় সেটা কিন্তু পটজল মৃত্তিকা। এই মৃত্তিকাটা কেমন হয়? আম্লিক প্রকৃতির হয়ে থাকে। এখানে সরল বর্গীয় বৃক্ষ লক্ষ্য করা যায়। সরল বর্গীয় বৃক্ষ লক্ষ্য করা যায়। তাহলে এই যে লাইনগুলো বলছি প্রত্যেকটাই কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন। কারেওয়া চাষ, কারেওয়া মৃত্তিকা কোথায় লক্ষ্য করা যায়? জম্মু কাশ্মীরে। কিসের জন্য বিখ্যাত? জাফরান চাষের জন্য বিখ্যাত। জাফরান চাষ বা কেশর চাষ, যেটা বিরিয়ানিতে দেই, তো সেটা কারেওয়া কিন্তু মৃত্তিকায় ভালো চাষ হয়ে থাকে। এবার ভারতের লৌহ ইস্পাত কেন্দ্রে আকরিক লোহা আসে কোথা থেকে? তাহলে সেটা কিন্তু বাবা বুদানের পাহাড়ে। তাহলে বাবা বুদানের পাহাড়ে বুদানের যে পাহাড়টা রয়েছে সেটা কোথায় অবস্থান করেছে? এটা কিন্তু কর্ণাটক যে জেলা রাজ্য রয়েছে সেখানে অবস্থান করেছে। এই বাবা বুদান পাহাড়েই কিন্তু ভারতে সবার প্রথম কফির চাষ শুরু হয়েছিল। কফির চাষ শুরু হয়। আর কফি উৎপাদনের জন্য পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে ব্রাজিল, এবং ভারত 6তম স্থান অধিকার করেছে। এবং ভারতের মধ্যে যদি আমি দেখি কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে, তাহলে সেটা কিন্তু কর্ণাটক প্রথম স্থান অধিকার করেছে কফির জন্য। আর এখানে যে বলেছে লৌহ ইস্পাত বা আয়রন ওর, যেটাকে বলি লৌহ আকরিক উৎপাদনের জন্য পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে হচ্ছে অস্ট্রেলিয়া, তারপরে হচ্ছে ব্রাজিল, তারপরে চীন, তারপরেই ভারত। আর ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ওড়িশা রাজ্যটি। ঠিক আছে, ঠিক তেমনই কয়লা উৎপাদনের জন্য পৃথিবীতে চীন প্রথম স্থান অধিকার করেছে। এবং ভারতের যদি বলি, ভারতের মধ্যে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে, তাহলে সেটা হচ্ছে ঝাড়খণ্ড। ঠিক তেমনই তামা উৎপাদনে পৃথিবীতে চিলি দেশ, যেটা সাউথ আমেরিকায় রয়েছে, সেটা চিলি প্রথম স্থান অধিকার করেছে। কিন্তু ভারতের মধ্যে আগে রাজস্থানের খেদরি মাইন ছিল প্রথম, এখন বর্তমানে কিন্তু মধ্যপ্রদেশ প্রথম স্থান অধিকার করেছে। মধ্যপ্রদেশে একটা খনি রয়েছে পান্নার খনি, যেটা হীরার জন্য বিখ্যাত। ঠিক তেমনি ভারতের মধ্যে সোনা উৎপাদন কোথায় সব থেকে বেশি হয়ে থাকে? এটা কিন্তু কর্ণাটকের মধ্যে কেজিএফ এর যে মাইনটা রয়েছে, কোলার গোল্ড ফিল্ড, সেটার থেকে সব থেকে বেশি সোনা উৎপন্ন করা হয় ভারতের মধ্যে। ঠিক আছে, অভ্র উৎপাদনটাও খুব বার পরীক্ষায় আসে। অভ্র উৎপাদনে প্রথম স্থান কিন্তু চীন। এবার ভারতের মধ্যে যদি স্থান বলি কততম, ভারত হচ্ছে আই থিঙ্ক না, এটা আমি জানি না। তাহলে অভ্র উৎপাদনের জন্য ভারতের কোন রাজ্য প্রথম? সেটা হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ প্রথম স্থান অধিকার করেছে অভ্র। ওভারঅল চীন প্রথম স্থান অধিকার করেছে অভ্র উৎপাদনের জন্য। তাহলে এখানে কতগুলো আমি উৎপাদন সম্পর্কে আমরা জেনে নিলাম। পরের প্রশ্নে বলেছে আধুনিক শিল্পের দানব বলা হয় কোন শিল্পকে? পেট্রো রাসায়নিক শিল্পকে আধুনিক শিল্পের দানব বলা হয়, বা এটাকে অনেক সময় আমরা কি বলি? সানরাইজ ইন্ডাস্ট্রি বলে থাকি। সানরাইজ ইন্ডাস্ট্রি। তো পরীক্ষায় চলে আসে সানরাইজ ইন্ডাস্ট্রি নামে কোন ইন্ডাস্ট্রিটা পরিচিত? পেট্রো রাসায়নিক শিল্প।
এবার বলেছে কাথিয়াওয়াড় উপদ্বীপ অবস্থান করেছে কোন রাজ্যে? যদি একটু ভালো করেই মন দিয়ে শুনেছো তার মানে এই প্রশ্নটা কিন্তু পারবে। আমরা এই একটু আগেই বলেছিলাম এটা হচ্ছে গুজরাট, তাই তো। তারপরে হচ্ছে এটা মনে করো সাউথ ইন্ডিয়া আমি এঁকেছি। এখানে কতগুলো কি রয়েছে? এগুলো তো সব সমুদ্রের ধারে। এদিকে বে অফ বেঙ্গল রয়েছে বা বঙ্গোপসাগর, এদিকে রয়েছে আরব সাগর, তাই তো। নিচে রয়েছে ইন্ডিয়ান ওশিয়ান বা ভারত মহাসাগর, তাই তো। তো এই জন্য এই যে উপকূল রয়েছে সে উপকূলগুলোর বিভিন্ন নাম রয়েছে। উত্তর ভারতে সাগর নেই, উত্তর ভারতের উপকূলও নেই। তাহলে এখানে যে উপকূল রয়েছে সেগুলো জানতে হবে। যেমন এখান থেকে এত দূর যদি বলে, এই জায়গাটিকে বলা হয় কচ্ছ উপকূল। কচ্ছ, এটাকে বলা হয় কাথিয়াওয়াড়, কাথিয়াপাড় উপকূল, ঠিক আছে। ঠিক তেমনি মহারাষ্ট্রের এইটা থেকে গোয়া পর্যন্ত, এটা তো গোয়া জেলা, গোয়া রাজ্য, তাহলে মহারাষ্ট্র থেকে গোয়া পর্যন্ত এই যে এইটুকু জায়গা এটাকে বলা হয়ে থাকে কোঙ্কণ উপকূল। কোঙ্কণ উপকূল। তারপরে কেরালার যে এই জায়গাটা রয়েছে সেটাকে বলা হয়, আমি এটা সেট করলাম, মালাবার উপকূল। মালাবার উপকূল। তামিলনাড়ুর এই জায়গাটিকে বলা হয়ে থাকে করমণ্ডল উপকূল। করমণ্ডল উপকূল। অন্ধ্রপ্রদেশ থেকে এই জায়গাটা ওড়িশার কিছু অংশটিকে বলা হয়ে থাকে উত্তর সরকার উপকূল। উত্তর সরকার উপকূল। ওড়িশার এই জায়গাটিকে বলা হয় কলিঙ্গ বা উৎকল উপকূল। আমি এখানে লিখছি কলিঙ্গটা, এই ওড়িশাটাকে বলা হয়, তার উপকূলটাকে কি বলা হয়ে থাকে? উৎকল, ঠিক আছে। তাহলে এই যে উপকূলগুলো খুব গুরুত্বপূর্ণ। বলে দিবে যে গোয়ার উপকূলটা কি নামে পরিচিত? কোঙ্কণ উপকূল। কেরল রাজ্যের উপকূলটা কি নামে পরিচিত? মালাবার উপকূল। করমণ্ডল উপকূল কোথায় অবস্থান করেছে? তামিলনাড়ু রাজ্যে, আর এখানে বছরে 2 বার বৃষ্টিপাত হয়। উত্তর সরকার উপকূল, তারপরে চলে আসবে আমাদের উৎকল, যেটা ওড়িশার মধ্যে রয়েছে। তাহলে কচ্ছ হয়ে গেল গুজরাটের উপরের অংশ, আর স্বরাষ্ট্রের অংশটিকে বলা হয় কাথিয়াপাড় উপকূল। তাহলে এখানে আমাদের প্রশ্নে কি বলেছিল? প্রশ্নে বলেছে কাথিয়াওয়াড় উপদ্বীপটা গুজরাটের স্বরাষ্ট্র রাজ্যে কিন্তু অবস্থিত, ঠিক আছে। তাহলে ভারতের ড্যাশ মাসে দিনের দৈর্ঘ্য বেশি হয়? আমরা জানি জুন মাসে প্রচুর গরম হয় তো ভারতে, তার মানে গরমের দিনে তো দিন বড় হয়। তাহলে 21শে জুন কিন্তু এটা কি হয়? সামার সলিস্টাইস হয়ে থাকে উত্তর ভারতের মধ্যে। হ্যাঁ, তাহলে ভারতের মধ্যে 21শে জুন কর্কট ক্রান্তির রেখার উপর সূর্যরশ্মি লম্বভাবে পতিত হয়, সেই জন্য 21শে জুনে দিনটা বড় হয় এবং রাত ছোট হয়। তাহলে যদি বলা হয় দিনটা এক্ষেত্রে কি হয়ে থাকে? সব থেকে বড়। এবার দিন সব থেকে ছোট কখন হয়ে থাকে? 22 তারিখের ডিসেম্বর মাসে। হ্যাঁ, আর 21শে মার্চ যদি বলা হয়, আর 23শে সেপ্টেম্বর, এই দুইটা দিনটাকে বলা হয় ইকুইনক্স। ইকুইনক্স বলা হয়। ইকুই মানে হচ্ছে ইকুয়াল, নক্স মানে হচ্ছে নাইট, তার মানে ইকুয়াল নাইট ইকুয়াল ডে, তার মানে দিন এবং রাত একদম সমান হবে 21শে মার্চ 23শে সেপ্টেম্বরটা। হ্যাঁ, আর দিন বড় হবে 21শে জুন, দিন সব থেকে ছোট হবে 21শে ডিসেম্বর। তাহলে এই কয়টি যে টাইম সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ রয়েছে। আরেকটা রয়েছে অনুসুর অবস্থা। অনুসুর আর অপসুর। অপসুর, অপসুর মানে সূর্য আর পৃথিবীর মধ্যে যে দূরত্বটা রয়েছে সেটা কি হবে? ম্যাক্সিমাম হয়ে থাকবে বা বেশি হয়ে থাকবে। আর যদি সূর্য আর পৃথিবীর মধ্যে যে দূরত্ব রয়েছে সেটা যদি মিনিমাম হয় বা সব থেকে কম হয়ে থাকে তাহলে সেটাকে বলা হয় অনুসুর অবস্থা। আর এই অনুসুর অবস্থা হয়ে থাকে 3 তারিখের 3rd of January, 3রা জানুয়ারি।
জানুয়ারি অনুসুর হয়, অপুসুর হয়ে থাকে 4 জুলাই। আমি এখানে লিখছি 4 জুলাইয়ে অপুসুর অবস্থা হয়ে থাকে। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা। অপসর মানে অপসরণ হচ্ছে, সূর্য পৃথিবীর দূরত্ব বেড়ে যাচ্ছে। কবে? 4 তারিখে জুলাই মাসে। আর 3 তারিখে জানুয়ারি মাসে সূর্য পৃথিবীর মধ্যে যে ডিস্টেন্সটা সেটা কমে যায়, সেটাকে বলা হয় অনুসুর অবস্থা। পরের প্রশ্নে বলা হয়েছে তিস্তা নদীর গিরিখাত দেখা দেয় কোনটি? আমরা জানি গিরিখাত হোক, জর্জ হোক, ক্যানিয়ন হয়, এগুলো কি ভি আকৃতির উপত্যকা, ইউ আকৃতির উপত্যকা, এগুলো নদীর সৃষ্টি করে উচ্চ গতিতে। তাহলে তিস্তা নদীর ক্ষেত্রেও নিশ্চয়ই এটা কি হবে? নদীর উচ্চ গতিতে তৈরি হয়। তাহলে নদীর যে উঁচু গতি বা উচ্চ গতি রয়েছে তার সাথে যুক্ত কিছু ভূমিরূপের নাম আমি এখানে লিখছি, যে গিরিখাত তৈরি হবে, ক্যানিয়ন তৈরি হবে, ক্যানিয়ন যেটা কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর মধ্যে সবথেকে গভীরতম ক্যানিয়ন। তারপরে এক্ষেত্রে ভি আকৃতির উপত্যকা, ভি আকৃতির উপত্যকা বা আই আকৃতির উপত্যকা, এগুলো সব নদীর উচ্চ গতিতে সৃষ্টি হয়। আর মধ্য গতিতে সৃষ্টি হয়ে থাকে খুব গুরুত্বপূর্ণ যে মিয়েন্ডার বা নদীর বাঁক, নদীর বাঁক বা মিয়েন্ডার সৃষ্টি হয়ে থাকে নদীর মধ্য গতিতে। আর নিম্ন গতিতে সৃষ্টি হয়ে থাকে বদ্বীপ, খাড়ি, অশ্বক্ষুরাকৃতি হ্রদ, অশ্বক্ষুরাকৃতি হ্রদ, এই সকল কিন্তু ভূমিরূপটা সৃষ্টি হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আজকে শেষ হয়ে গেল আমাদের জিওগ্রাফির সব প্রিভিয়াস ইয়ার প্রশ্ন 2007 থেকে 2019 সাল পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি। নেক্সট ক্লাসে আমরা পলিটিক্যাল সায়েন্সের যে যতগুলো প্রশ্ন এসেছিল একটি ভিডিওর মধ্যেই সব 2007 থেকে 2019টা কভার করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।